ক্লাসে বসে রাগে ফুসফুস করছে তে, সাথে জেনিও ওর সঙ্গ দিচ্ছে। দুজনে মিলে জাংকুককে নিয়ে নানান কথা বলছে আর অভিশাপ দিচ্ছে। জাংকুকের উপর ভীষণ রাগ ওদের। এই স্যারটা জীবনও ঠিক হলো না। ভেবেছিলাম বিয়ের পর বউয়ের শাসনে খেয়ে ঠিক হয়ে যাবে, আর বউটাই বা কেমন, স্বামীকে একটু শাসনে রাখতে পারে না, সারাক্ষণ ধমকের উপরে রাখলেই ঠিক হয়ে যাবে। রাগের মধ্যেই তে তাচ্ছিল্য হাসলো, তারপর বিড়বিড় করে বলল, বউ দেবে ধমক, বউ তো নিজেই ভয়ে কাটা হয়ে থাকে। মনের কথা মনে চেপেই বলে উঠল, স্যারের বউ রাগ দেখানোর মতো নাও হতে পারে। জেনি তের কথা হাওয়ায় উড়িয়ে দিয়ে বলল, হিটলার স্বভাবের মানুষের কপালে হিটলার টাইপের বউই জোটে। স্যারের বউ স্যারের মতো জাঁজরেল হবে, হতেই হবে, নয়তো স্যারকে ধমক দিয়ে সোজা করবে কে? আমি তো প্রে করব স্যারের বউ যেন দুনিয়ার মধ্যে সবচেয়ে রাগী, অবাধ্য, কঠিন মানুষ হোক, আমাদের সব ধমকের বদলা নেবে সে। আর বউ ভালো হলেও যেন খারাপ হয়ে যায়। এই বদ লোক নবীন বরণের দিন সকালে কলেজে আসতে না আসতে আমাকে ধমক দিয়েছে। এই লোকের ভালো হবে না, দেখিস। সব ক্ষোভ ঢেলে দিল জেনি। সে প্রতিবাদী কণ্ঠে বলে উঠল, স্যারের বউ সম্পর্কে এভাবে বলবি না, বেচারি নিরীহ ভোলা ভালা মানুষ, এসবে ওনার কোনো দোষ নেই। জেনি ভুরু কুচকালো, তুই আজ উল্টো গান গাইছিস কেন? তুই স্যারের বউকে কি করে চিনিস? আরে গাধি, আমি আমাকে চিনবো না? বিড়বিড় করে বলল তে। এরপর জেনিকে উদ্দেশ্য করে বলল, সে চিনি কোনো এক কারণে। কথা ঘোরালো তে। এরপর ফোনটা হাতে নিয়ে দেখলো জাংকুকের নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। মেসেজটা ওপেন করে চোখ বোলালো তে। তুমি যদি টিচার হতে পারো, আমি আমাদের সন্তানকে তোমার কলেজেই ভর্তি করব। এরপর তুমি যদি তোমার সন্তানকে পিটিয়ে শোধ তুলতে পারো, তবে আমি কোনো আপত্তি করব না, কথা দিচ্ছি। বার কয়েক মেসেজটা পড়ে তার মর্ম বোধগম্য হলো তের। এর মানে তখন কথাটা শুনে ফেলেছে লোকটা। এবার কি হবে, কি ভাববেন উনি? সন্তানের কথা আসায় তের লজ্জা দ্বিগুণ বেড়ে গেল। নিজের মাথা একটা চাটি মেরে মনে মনে বলল, কথা একটু বুঝে শুনে বলবি তো। মেসেজটা পড়ার পর জাংকুকের সামনে বসে ক্লাস করা সম্ভব না তের, তাই সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। এরপর জেনিকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। চোখে মুখে বিরক্তির আভা ফুটিয়ে বসে আছে তে। চোখের দৃষ্টি হালকা গোলাপি রঙের কাতান শাড়িটার উপর, আর বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সোনার গয়না। এই ভারী শাড়ি আর গয়না পরে তাকে এখন যেতে হবে যিশুর বাড়ি, কারণ যিশুর ছেলে জিসানের জন্মদিন উপলক্ষে একটা ছোট করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাংকুকের স্ত্রী হিসেবে অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রিত তে ও তার পরিবার। অসুস্থ শরীর নিয়ে যাওয়া সম্ভব না ইয়ঞ্জনের, আর যেহোপো যাবে না। বাকি রইল তে। সেই সকাল থেকে যিশু আর জিন বারবার তেকে যাওয়ার জন্য অনুরোধ করেছে। সাথে ছোট্ট জিসানও তার নতুন মামিকে ফোন দিয়ে বারবার আসতে বলেছে। সবার অনুরোধ ফেরাতে না পেরে তে শেষমেশ রাজি হলো। যাওয়া অব্দি তো ঠিক ছিল, কিন্তু ঘটনার রং বদলালো ইয়ঞ্জনের কথায়। জিনের দেওয়া এই কাতান শাড়িটা পরে যা, সাথে সোনার গয়নাও পরবি। প্রথমবার জাংকুকের স্ত্রী হিসেবে যিশুদের বাড়ি যাচ্ছিস, শাড়ি না পরলে বেমানান দেখাবে। আর তাছাড়া তুই নতুন বউদের শাড়ি পরতে হয়। শুনেই বিরক্তিতে মুখ কুচকালো তে। শাড়িটা ধরে দেখেছে, ভীষণ ভারী। এত ভারী শাড়ি গয়না পরে কিভাবে থাকবে? নবীন বর্ণের দুটো শাড়ি পাতলা ছিল, তাইও সহজেই সামলে নিয়েছে। মাকে কতবার বলল, মা জর্জেটের শাড়িটা পরে যাই। মায়ের তাতেও আপত্তি। মেয়েকে চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকতে দেখে ইয়ঞ্জন নিজেই শাড়িটা পরিয়ে দিলেন। এরপর একে একে সোনার গয়না পরালেন, এসব জিনেরই দেওয়া। এরপর হালকা সাজিয়ে মাথায় একটা খোপা করে দিল। তে অস্বস্তি গলায় বলল, এভাবে কিছুক্ষণ থাকলে দম বন্ধ হয়ে আসবে আমার। অনুষ্ঠানের শেষ অবধি কিভাবে থাকবো মা? একটা ব্যাগের মধ্যে ভারী কাচের থ্রিপিস ঢুকিয়ে দিয়ে ইয়ঞ্জন বলল, থ্রিপিসটা দিয়ে দিচ্ছি, বেশি অস্বস্তি হলে চেঞ্জ করে নিস। শাড়িটা পরে ওখানে গেলেই হবে। একটু থেমে আবারও বললেন, এই ভারী সাজের চশমাটা বেমানান লাগবে, চশমাটাও ব্যাগে দিয়ে দিচ্ছি, অনুষ্ঠান শেষ হলে পরে নিস। তেও বাধ্য মেয়ের মতো সাই জানালো। জাংকুক এলো বেশ কিছুক্ষণ পর। ঘড়ির কাঁটায় তখন 4টা ছুঁই ছুঁই। জাংকুক গেটে দাঁড়িয়ে থেকে কল দিল। ফোনটা রিসিভ হতেই ভনিতা ছাড়া বলে উঠল, আমি গেটে দাঁড়িয়ে আছি, নিচে নেমে এসো। জাংকুকের ফোন পেয়ে নিচে নেমে এলো তে। জাংকুকের দৃষ্টি এদিকেই ছিল। এতক্ষণ দৃষ্টিতে তীক্ষ্ণ ভাব না থাকলেও এখন এলো। মেয়েটাকে আজ অন্যরকম লাগছে, কেমন যেন বউ বউ ভাব ফুটে উঠেছে তার মাঝে। জাংকুক তাকিয়ে থাকার মাঝে ধীর পায়ে এসে দাঁড়ালো তে। তের দৃষ্টি নিচের দিকে। তের এক হাতে পার্স আর অন্য হাতে কাপড়ের ব্যাগ। জাংকুকের পাশেই রিক্সা দাঁড় করানো। এবার তের দিকে হাত বাড়িয়ে জাংকুক বলল, ব্যাগটা আমার হাতে দিয়ে রিক্সায় ওঠো তুমি। তেও বিনা বাক্যে রিক্সায় উঠে বসলো। জাংকুক বসলো তার পাশেই। মাঝে কিছুটা দূরত্ব। সিএনজি স্টেশনে গিয়ে রিক্সা থামলো। জাংকুক আগে নেমে গেল। তাই শাড়ি সামলিয়ে নামতে কষ্ট হচ্ছিল, তাই জাংকুক হাত বাড়ালো। আমার হাতটা ধরো।
বাড়ানো হাতটার দিকে এক পলক তাকালোতে, দ্বিধা দ্বন্দ্ব নিয়ে হাতের উপর হাত রাখলোতে। জাংকুকের সাহায্য এখন সত্যি প্রয়োজন। প্রথম স্পর্শেই হৃৎপিণ্ডটা কেমন যেন লাফিয়ে উঠলো। আজ ভয় নয়, লাজুক অনুভূতি হলো। গালগুলো লাল হলো তের লজ্জার মাঝেই দুটো শক্ত পক্ত হাত তাকে ধরে নামালো। জাংকুক ভাড়া মিটিয়ে তের হাত ধরে সিএনজিতে উঠলো। পাশাপাশি বসার পর জাংকুক তাকালো তের দিকে। লজ্জা রাঙা বউটাকে বেশ লাগছে। স্মিত হাসলো সে। ঠিক গধূলি লগ্নে যিশুদের বাড়ি পৌঁছালো তারা। দরজা খুলে ভাই আর ভাইয়ের বউকে দেখে প্রসন্ন হাসলো যিশু। তারপর তেকে জড়িয়ে ধরে বলল, ও মা, তোকে তো একেবারে বউ বউ লাগছে। তে লাজুক হাসলো, কিছু বলল না। জিন এসে ওকে আগলে নিল। ক্লান্ত দেখাচ্ছে তোকে, আয় ভিতরে আয়। পুত্রবধূর গায়ে তারই দেওয়া শাড়ি আর গয়না দেখে প্রশান্তিতে বুক ভরে গেল জিনের। তে এবার বলল, আঙ্কেল কোথায়? ওনার সাথে দেখা করে যাই। বসার ঘরেই আছে, আয়। জিন তেকে নিয়ে ভিতরে গেল। মিস্টার আরএমকে দেখে মুচকি হেসে কুশল বিনিময় করলো তে। বাবার মৃত্যুর পর জিনের সাথে প্রায় যেত ওদের বাড়ি। তখন আরএম থেকে ঘুরতে নিয়ে যেত, নানান রকমের খেলনা কিনে দিত, নিজের সন্তানের মতো আদর করত। এই মানুষটাকে সেই ছোট থেকেই তে তার প্রিয় মানুষদের তালিকায় রেখেছে। তারপর থেকে কাজের ব্যস্ততা তাদের দেখা খুব কম হয়। কাল ভাদ্রে দেখা হয়। দেখা হলেই তেকে মা ডেকে কথা বলেন। শুনেই তের মনটাও স্নিগ্ধ হয়ে ওঠে। আরএম তেকে দেখে উঠে দাঁড়ালো। তারপর আনন্দিত গলায় বলে উঠল, কেমন আছিস মা? ভালো। আপনি ভালো আছেন? সে আছি, তা তুই তো এখন আমার ছেলের বউ হয়ে গেছিস। তোকে এখন তুই করে সম্বোধন করলে তোর কোনো আপত্তি টাপত্তি নেই তো? তে হাসলো। না না, আপাতত তুই থাকুক, আমার এতে কোন আপত্তি নেই। শ্বশুরের সাথে আলাপ শেষ করে জিন তেকে বাকি গেস্টদের সাথেও আলাপ করিয়ে দিল। সবাই তেকে জাংকুকের বউ বলে সম্বোধন করছিল। তখন তের ভীষণ লজ্জা লাগছিল। জিন এবার তেকে যিশুর শোবার ঘরে বসিয়ে চলে গেল। জাংকুক এলো খানিক বাদে। তখন রুমে কেউ ছিল না। এসে নরম সুরে বলল, আমি বসার ঘরে আছি। কোনো সমস্যা হলে অথবা কিছু লাগলে আমাকে বলবে। সরাসরি বলতে না পারলে মেসেজ দেবে, ঠিক আছে? তে সাই জানালো। জাংকুক চলে গেল বসার ঘরে। খানিক বাদে জিন এসে নাস্তা দিয়ে গেলেন। তার দেখা মিলল না আর। সময় বাড়ার সাথে সাথে অতিথি আসতে শুরু করলো। যিশুদের 4 বেডের ফ্ল্যাটটাতে কমপক্ষে 50 জনের বেশি অতিথি জড়ো হয়ে গেল। বেশিরভাগ যিশুর শ্বশুর বাড়ির আত্মীয়। যিশুর রুমটাও এবার মানুষে ভর্তি হয়ে গেল। সবাই অচেনা। অজানা লোকের ভিড়ে এক কোণে পড়ে রইল তে। ছোট বাচ্চাদের চেঁচামেচি, মহিলাদের উচ্চ স্বরে কথা বলা, হল রুমে সাউন্ড বক্সে গানের আওয়াজ, সব একসাথে ধাক্কা খেল তের মাথায়। চশমাটাও পড়েনি, তাই মাইগ্রেন এসে হানা দিল। ধীরে ধীরে তের মাথা যন্ত্রণা বাড়তে লাগলো। অসুস্থতার সাথে একাকিত্বতাও বেড়ে গেল। অথচ রুম জুড়ে 30 জনের বেশি মানুষ। আসার সময় ইয়ঞ্জুন বারবার সতর্ক করেছেন, বেশি এদিক ওদিক ঘোরাঘুরি করবি না, এক জায়গায় বসে থাকবি, আর ঘোমটা টেনে রাখবি মাথায়। মায়ের কথা মতো লম্বা একটা ঘোমটা টেনে রেখে চুপচাপ বসে আছে তে। উঠতেও পারছে না। ভারী শাড়ি আর গয়নায় দম বন্ধ লাগছে। তের এবার যেন কান্না পাচ্ছে। ঠিক তখনই জাংকুকের মেসেজ এলো, সব ঠিকঠাক, কোনো সমস্যা হচ্ছে না তো? প্রাণ ফিরে এলো তের। এক মুহূর্তের জন্য মনে হলো এই জাংকুকই তার পরম আপন। এই মানুষটাকে বলা যায়। তে দুর্বল হাতে লিখলো, আমার ব্যাগটা এনে দেবেন প্লিজ। সঙ্গে সঙ্গে জাংকুকের রিপ্লাই এলো, তা না হয় এনে দেব, কিন্তু কোনো সমস্যা হচ্ছে? মাথা ব্যথা করছে, চশমাটা লাগতো। আর কোনো রিপ্লাই এলো না। কিছুক্ষণ পর জাংকুক নিজেই এসে হাজির হলো। চারিদিকে চোখ বুলিয়ে এক কোণে জড়সড় হয়ে বসে থাকা থেকে দেখতে পেল। মেয়েটা এতক্ষণ এভাবেই বসেছিল। কাছে গিয়ে ব্যাগটা বাড়িয়ে দিল জাংকুক। এভাবে বসে না থেকে আমাকে বলতে পারতে, মহিলা মণ্ডলে পুরুষের যাওয়া বেমানান, তাই আসতে পারিনি। তোমার মেসেজের অপেক্ষায় ছিলাম। তে তড়ি ঘড়ি করে চশমাটা পরে নিল চোখে। চশমা ভেদ করে চোখ তুলে তাকালো সে। চোখ জোড়া যেন জলে টইটুম্বুর। জাংকুক সেটা লক্ষ্য করে উদ্বিগ্ন স্বরে বলে উঠল, মাথা কি খুব বেশি ব্যথা করছে? তে মাথা নাড়লো। জাংকুক চারিদিকে কোলাহল পরখ করে বলল, এই কোলাহলে থাকলে মাথা ব্যথা বাড়বে বই কমবে না। এখন চল আমার সাথে। কোথায়? বাড়ি ভর্তি মানুষ, এত মানুষের ভিড়ে কোথায় যাব? উঠে দাঁড়িয়ে প্রশ্ন করলো তে। জাংকুক বলল, নিরিবিলি জায়গার ব্যবস্থা হয়ে যাবে, তুমি শুধু রুম থেকে বের হও। তের হাত ধরে ভিড় থেকে বাইরে বেরিয়ে যেতে নিল জাংকুক। দরজাতেই দেখা হলো যিশুর মামি শাশুড়ির সাথে। জাংকুকের সাথে থেকে দেখে বললেন, কে? আমার ওয়াইফ। সরল স্বীকারোক্তি জাংকুকের। হঠাৎ তের হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। মনের কোথাও একটা ভালো লাগার জন্ম নিল। তেকে নিয়েই বাড়ি থেকে বের হলো জাংকুক। তারপর ফার্মাসি থেকে ওষুধ আর দোকান থেকে একটা জলের বোতল নিল।
এরপর বোতলের ক্যাপ খুলে তের হাতে দিল। ওষুধটা অব্দি খাম থেকে ছাড়িয়ে দিল। তে মাথায় 2 হাত চেপে দাঁড়িয়ে আছে আর আর চোখে জাংকুকের দিকে তাকাচ্ছে। জাংকুককে ভীষণ উদ্বিগ্ন লাগছে। লেকচারার হিসেবে বদমেজাজি হলেও স্বামী হিসেবে কিন্তু অনেক কেয়ারিং। ওষুধ খাওয়ার পর তে বাড়ি ফিরতে নিলে জাংকুক বলল, ছাদে যাবে? সো মাই কিউট কিমচিস, আজকের পার্টটা আমি এখানেই শেষ করে দিলাম, কারণ বোঝোই তো কতটা গরম পড়েছে। এই গরমের মধ্যে ভয়েস দেওয়া অনেক ডিফিকাল্ট, তাই পার্টগুলো খুব একটা বড় করতে পারবো না। তবে আমি যেহেতু কথা দিয়েছি, পার্টগুলো ছোট করে হলেও রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার এত কষ্টের প্রতিদান হিসেবে আমি তোমাদের থেকে একটা লাইক আর কমেন্টের আশা তো রাখতেই পারি, কারণ তোমাদের ঠিকঠাক রেসপন্স পেলেই আমার ভিডিও মেক করার ইন্টারেস্টটা থাকবে। তাই অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও, আর ভিডিওটা তোমাদের আর্মি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। সো লাভ ইউ মাই কিউটি পাইস, এন্ড বাই।